আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি হাবিবা আফরোজ এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া। ৩০ বছরের মধ্যে ভয়াবহ ভূমিকম্পে কাঁপল দেশ। আবহাওয়া অফিস জানিয়েছে নরসিংদীর মাধবদীতে ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল। ৫.৭ মাত্রার ভূমিকম্প ছিল এটি। রাজধানীর কাছে হওয়ায় এর প্রভাব বেশি অনুভূত হয়। হঠাৎ ভূকম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার মাঝে, অনেকে নেমে আসছেন রাস্তায়। আরো জানাচ্ছেন এ আর বাদল। শুক্রবার সকাল 10:38 হঠাৎ কেঁপে ওঠে সারা দেশ। তাৎক্ষণিক কেঁপে ওঠার অসংখ্য চিত্র পায় আরটিভির সংবাদ বিভাগ। খোদ আরটিভির কম্পনও ধরা পড়ে সিসিটিভির ফুটেজে। দেশ টিভিতে সংবাদ প্রচারের সময় কম্পন অনুভূত হওয়ার পরেও সংবাদ পাঠ অব্যাহত রাখেন প্রেজেন্টার। তবে তা অস্বীকার করেছে। যমুনা টিভিতে খেলার সংবাদ চলার সময় হঠাৎ কেঁপে ওঠায় থমকে যান উপস্থাপক। ভারত বধের দিনে বুঝতে পেরে ভূমিকম্পের খবর জানান তিনি। গোল করে থেমে যেতে চায়। অনেকে আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে এবং ভয়ে ছুটাছুটি করতে থাকেন সবাই। বাসাবাড়িতেও এর ভয়াবহ প্রভাব পড়ে। আবহাওয়া অফিস জানায় এত বড় মাত্রার ভূমিকম্প গেল ৩০ বছরের মধ্যে এই প্রথম। ঢাকার কাছে উৎপত্তিস্থল হওয়ায় তীব্রতা বেশি বলে জানান এই আবহাওয়াবিদ। এটা ৫.৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। এর তীব্রতাটার বড় অনুভূত হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে কি, এর সেন্টারটা আমাদের খুব কাছে ছিল। এই জন্য আসলে আমরা বেশি শকটা বা কম্পনটা অনুভূত হয়েছে আমাদের কাছে। এ আর বাদল, আরটিভি, ঢাকা। এদিকে রাজধানীর সহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে পুরান ঢাকার বংশালে ৭তলা ভবনের দেয়াল ধসে ৩ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ২ শতাধিক। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়কের পাশের দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে নরসিংদীতেও ১০ বছরের শিশুসহ ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশের বিভিন্ন স্থানে হেলে পড়েছে অসংখ্য ভবন, ধরেছে ফাটলও। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে এরই বিস্তারিত। শুক্রবার সকাল 10:38 হঠাৎ কেঁপে ওঠে রাজধানী সহ দেশের কয়েকটি স্থান। সিসিটিভির ফুটেজে দেখা যায় ভূমিকম্পের ভয়াবহতা। রাজধানীর বংশালের কসাইটুলিতে ভূমিকম্পে ৭তলা ভবনের রেলিং ধসে বেশ কয়েকজন আহত হয়েছে। আমি ওই যে ৩ জন দেখলাম যে ভ্যানে করে নিয়ে যাচ্ছে, আমি তো বাজারে ছিলাম। আমার বড় ভাই আর ভাতিজা হয়েছে, ভূমিকম্প হয়েছিল না, ভাই বাজার করতে বাইরেছে। ওখান থেকে নাকি কষাইটুলি মাংস কিনতে গেছে, ওখানে যাওয়ার পথে ওয়াল ধসে পড়ে আমার ভাই আর ভাতিজা মরে গেছে। বাসায় যাইতেছে না বাজার নিয়ে, আর এই খবর হেরা পায় না। তারপরে খোঁজ নিতে এখন যে মৃত্যু হাসপাতালে লোক মারা গেছে, এই নাই খবর পাইছে যে বাপুত মারা গেছে। আমরা তাড়াতাড়ি দৌড়িয়ে আসছি। পুলিশ জানায় এই ঘটনায় নিহত হয়েছে 3 জন। আর ফায়ার সার্ভিস বলছে পুরো এলাকায় যেসব ঝুঁকিপূর্ণ ভবন আছে সেগুলোর তালিকা করছে তারা। প্রতিটা রেলিং কোনো পিলার সাথে সংযুক্ত নাই। যদি কোনো ভূমিকম্প হয় প্রতিটা ভবনের এরকম রাস্তার পাশে রেলিংটা এটা আনসেফ অবস্থা আছে, যে কোনো সময় এরকম আবার কোনো ইনজুর হওয়ার সম্ভাবনা আছে। 3 জন পথচারী এটা 7 তলার উপরে রেলিং ধসে এখানে আহত হয়ে আছে। পরে আমাদের লোকজন আসে, 2 জন এখানে মারা যায়, একজনকে মেডিকেলে নিয়ে যাওয়ার পরে মারা গেছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পে সড়কের পাশের দেয়াল ধসে ফাতেমা নামে এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় শিশুটির মা কুলসুম বেগম ও জেসমিন বেগম নামে এক প্রতিবেশী আহত হয়েছেন। এই ভূমিকম্প শুরু হয়েছে, আমাদের খাট ফুটবলের মতো ভাইব্রেশন করতেছিল, তো বাচ্চা কাচ্চারা আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম। আশেপাশে যা আছে সবাই বাইরে বেরিয়ে গেছে, সবাই আতঙ্ক দৌড় হয়ে বাইরে বেরিয়ে গেছে। আর নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকার একটি 6 তলা নির্মাণাধীন ভবনের ছাদের রেলিং এর একটি সাইড ধসে পড়ে। এতে চিকিৎসাধীন অবস্থায় 10 বছর বয়সী ওমর নামের একজন মারা যায়। যে পিলারগুলা করছে, পিলার মনে হয় হালকা খোলার মতো লাগছে না, এরকম ভাবে মনে হয় বিল্ডিংটা নিয়ে যাইতেছে। নরসিংদীতে গাবতলীতে নাকি একটা বিল্ডিং ধসে একজন মারাও গেছে। মহসিন হল সহ কয়েকটি হলের বিল্ডিং এ ফাটল দেখা যায়। এ সময় বিল্ডিং থেকে লাফ দিতে গিয়ে কয়েকজন আহত হয়। এছাড়াও রাজধানীর বাড্ডা, হাতিরঝিল সহ কয়েকটি স্থানে ভবন হেলে পড়তে দেখা যায়। এ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ সব ভবনের তালিকা করে তা সংস্কারের দাবি এলাকাবাসীর। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন সহকর্মী রাকিব হাসান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রাকিব, জানাবেন যে হাসপাতালে ভূমিকম্পে নিহতের সংখ্যা কতজন দাঁড়ালো এবং স্বজনরা কি বলছেন, এবং নতুন করে কোনো রোগী ভর্তি হয়েছেন কিনা, সবশেষ কি তথ্য রয়েছে?
হাবিবা, সলিমুল্লাহ মেডিকেল কলেজে কিন্তু এখন এক প্রকার এখানে যারা রয়েছে এখানে স্বজনরা কিন্তু অপেক্ষা করছেন তাদের যে নিহত স্বজনের যে মৃতদেহ রয়েছে তা কিন্তু নিয়ে যাবার জন্য। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে তাদের যে নিয়ম রয়েছে নিয়মের মতো করেই কিন্তু তারা আসলে লাশ হস্তান্তর করবেন এবং এখানে যারা রয়েছেন এবং তারা একটি দেখছেন এখানে মানুষরা আসছেন দেখছে স্বজনরা এবং ভূমিকম্পে কিন্তু এখানে এখন পর্যন্ত ভূমিকম্পের পরে 20 জনকে নিয়ে আসা হয়েছিল, তার মধ্যে কিন্তু 3 জন নিহত হয়েছে এবং বাকি 16 জন কিন্তু প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাড়িতে ফিরে গিয়েছেন এবং একজন কিন্তু এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এছাড়া জানেন যে নিহতের মধ্যে একজন রয়েছে যিনি এই মেডিকেল কলেজের 52তম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলাম। তিনি বংশালে বাজার করতে গিয়ে কষাই টলিতে গিয়ে কিন্তু নিহত হন এবং ছাদের কর্নিশ ধসের পরে কিন্তু তার মৃত্যু হয় এবং একই স্থানে কিন্তু আরও 2 জনের মৃত্যু হয়। একজনের নাম আব্দুর রহিম, তিনি কিন্তু একজন ব্যবসায়ী এবং তার ছেলে কিন্তু সেখানে নিহত হয়। তো এই আব্দুর রহিমের পরিবার বলছে যে তারা যদি লাশ তাদের হস্তান্তর করা হলে তাদের নিজ বাড়ি লক্ষ্মীপুরে কিন্তু তারা তাদের লাশ দাফন করবে এবং এখানে এক প্রকার শোকের আবহ তৈরি হয়েছে। স্বজনরা আসছে, যারা শিক্ষার্থীরা রয়েছে, যারা এখানে স্টুডেন্ট ছিল, তার যে সহপাঠীরা ছিল তারা কিন্তু এখানে আসছে। তো এখন পর্যন্ত এখানে আর কোনো রোগী ভর্তি হয়নি। তো এই ছিল আমার কাছে সলিমুল্লাহ হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে। ধীরে ধীরে খোঁজ পাওয়া যাচ্ছে রাজধানীর আশপাশের জেলাগুলোতে তীব্র অনুভূত ভূমিকম্পের পরবর্তী অবস্থা। কয়েক সেকেন্ডের ভূমিকম্পে কেঁপে ওঠা অনেক দালানি হেলে পড়েছে, বাড়ছে আহতদের সংখ্যাও। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। সকাল 10টা বেজে 38 মিনিট হতেই আতঙ্কে ছেয়ে যায় রাজধানী সহ পুরো দেশে। রিক্টার স্কেলে 5.7 মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে 24 কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে। ভূমিকম্পের মাত্রা 5.5 এর মতো ছিল এবং খুবই ভয়াবহ ছিল, খুবই মারাত্মক পর্যায়ে। আমি আমার জন্মের পরে এত মারাত্মক ভয়ানক পরিস্থিতি আমি কখনো অনুভব করি নাই। আমাদের দেশও দেখেছি এরকম, আমার জীবনে আর দেখবো কিনা এটাও আমার সন্দেহ হয়। আর মনে হয় অ্যালাইনমেন্টটা মনে হয় প্লেয়ারগুলো আলগায় অন্য জায়গায় নিয়ে গেছে আর কি, এরকম লাগছে আমার কাছে। জেলার গাবতলী এলাকার নির্মাণাধীন ভবনের ছাদের রেলিংয়ের পাশের দেয়াল ধসে পড়লে নিচে থাকা শিশুসহ আহত হয় 3 জন। বাসা থেকে মানুষ বের হতে গেলে আহত হয় আরও 2 জন। এ সময় আগুন লেগে যায় ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশন ট্রান্সফরমারে। ফাটল দেখা দেয় জেলার বেশ কিছু বাসভবনেও। ঢাকার ধামরাইয়ের ধানসিঁড়ি আবাসিক এলাকায় একটি 4তলা ভবন আর একটি 7তলা ভবনের গায়ে হেরে পড়ার খবর পাওয়া গেছে। ওই উপরটা হঠাৎ করে ভূমিকম্প আরম্ভ হয়ে গেল, উপর থেকে ধাম ধাম করে রেলিং ভাঙ্গা পড়িয়া একেবারে সব গুঁড়া হয়ে গেল। বসে বসে পেঁয়াজ কাটতেছিলাম, এমন জোরে বিদ্যুৎ মনে হলো মাটি ফাইটে বের হইতাছে। আমাদের পাশের যে বিল্ডিং, ওই বিল্ডিং থেকে তার একটা অপরিপক্ক একটা ওয়াল ছিল, ওটা ভেঙে আমার ছাদের উপরে পড়ে। সচিব বিল্ডিং কাইত হইয়া আমাদের ভবনের উপরে পড়ছে। আমাদের ভবনের উপরে পড়ার পরে আমাদের ভবনের নিচতলায় অনেক ক্ষয়ক্ষতি। আমরা সবাই বাসার ভিতরে ছিলাম, আমার ছোট ছোট বাচ্চারা অন্ধকারের মধ্যে নিয়ে খেলতেছিলাম। তো হঠাৎ করে আমার বাসাটা পুরোটা জন্মন করে করতেছে আর উপর থেকে। এ সময় কুমিল্লা ইপিজেডে কর্মরত অন্তত 80 জন নারী অজ্ঞান হয়ে গেছেন ভয়ে। এদের মধ্যে 5 জন আহত হয়েছেন দৌড়ে বের হতে গিয়ে। গাজীপুরে কয়েকটি পোশাক কারখানায় তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হয়েছেন 3 শতাধিক পোশাক শ্রমিক। গুরুতর আহতদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। টঙ্গীর শিল্প কারখানাগুলোতে কর্মরত বহু শ্রমিক আহত হয়েছেন। শ্রমিক সহ শিশু উন্নয়ন সংশোধন কেন্দ্রের প্রায় 20 থেকে 25 জন শিশুর আহত হবার খবর পাওয়া গেছে। সব মিলিয়ে প্রায় শতাধিক লোক আহত হয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে টঙ্গী স্টেশন রোডে একটি বহুতল ভবন হেলে গিয়ে পার্শ্ববর্তী ভবনের উপর ঝুঁকে পড়েছে বলে জানায় স্থানীয়রা। ভূমিকম্পের প্রভাবের কারণে বিল্ডিংটা মনে হয় আরেকটু ভিতরে চলে আসছে। তারা অনেক ঝুঁকিতে আছে, কারণ হচ্ছে যে কোনো সময় এই বিল্ডিংটা দুর্ঘটনা করতে পারে, বিশেষ করে আজকে যে ভূমিকম্প হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিভিন্ন এলাকার বহু ভবনের দেয়াল, সিঁড়ি ও কলামে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। কয়েকটি ভবন দৃশ্যমানভাবে হেলে পড়েছে বলেও জানিয়েছেন স্থানীয় কৃষকরা। একজন আরেকজনের ধাক্কাধাক্কি মানে টেরারেলি করার সময় আহত হয়েছে। তারপরে সিকিউরিটি গেট খুলে নাই, সিকিউরিটি যদি গেটটা খুলে দিত এতগুলো লোক সমস্যা হইতো না, আহত হইতো না, ব্যথা পাইতো না। সরাসরি আমরা হাসপাতালে নিয়ে আসছি রিক্সা দিয়ে আমরা সেবা দেওয়ার চেষ্টা করছি উপরে,
যে রোগীকে আমি নিয়ে আসছি রোগী রেফার পঙ্গস্থলে নিয়ে গেছে, পা ভেঙে গেছে। কয়েকটি ভবন দৃশ্যমানভাবে হেলে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকায় ভূমিকম্পে 7 তলা ভবন হেলে পড়েছে। আমি মিনিমাম উপরে উঠেছি রোগীদের গুরুতর অবস্থা, এখানে কোনো ডাক্তার নাই, কোনো কিছু নাই। ভোলাতে নদীতে ঢেউয়ের উচ্চতা বেড়ে গেলে দুলতে থাকে মাছ ধরার নৌকাগুলো। বিপদমুক্ত হতে জেলার হিন্দু ধর্মাবলম্বী পরিবারগুলোতে শোনা যায় উলুর ধ্বনি। পিরোজপুর, নড়াইল ও দিনাজপুরে হিলিতে হঠাৎ ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। লামিয়া তানজিন মাহমুদ, RTV। ভূমিকম্পে ক্ষতির বিষয়ে জানাতে উৎপত্তি স্থল নরসিংদী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোর্শেদ শাহরিয়ার। মোর্শেদ, উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে সেখানকার বর্তমান অবস্থা কি দেখছেন? নতুন করে কোনো ক্ষয়ক্ষতির খবর পেয়েছেন কিনা বিস্তারিত জানাবেন। জি আফসানা, আপনাকে আমি প্রথমে দেখা আমি নরসিংদী যে স্পট নরসিংদী শহরের যে গাবতলী এলাকায় আমি যে বাড়িতে মারা গেছে ভূমিকম্পের দশে ওই বাড়িতে আমি অবস্থান করছি। আমি যদি আপনাকে দেখাই যে বাড়িটা এই পাশে 3টা রুম, এই রুমে তারা থাকে ছেলে মেয়ে এবং ওয়াইফ নিয়ে। আরেকটা এই পাশে হলো আপনি আরেকটা ভাড়াটিয়া। যখন তারা বাড়িতে আপনার ভূমিকম্প অনুভূতি করা হলো তখনই তারা বাপ মা তারা আপনার মা যেহেতু বেড়াইতে গেছে তার কিশোরগঞ্জে বাড়ি, 2 বছর ধরে এখানে ভাড়া থাকে। তার ছেলে মেয়ে এই মাদ্রাসায় পড়াশোনা করে, যেহেতু নরসিংদী জেলা সবচেয়ে বড় একটা মাদ্রাসা জামিয়া মাদ্রাসা, এখানে পড়াশোনা সুবাদে সে এখানে ভাড়া থাকে। ওইখানে কি ইউএমসি জুট মিলে তার বাবা চাকরি করে। যখন ভূমিকম্প অনুভূতি হলো সাথে সাথে তারা বাসার থেকে ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে, আমি যদি দেখাইতে চাই আপনার এই যে দেখেন আপনার এইখানে দাঁড়ায়, ঠিক এই জায়গাটায় দেলোয়ার দাঁড়াইলো, এখানে দাঁড়ানো এই যে রক্ত দেলোয়ার দাঁড়াইছে এখানে। তার মেয়ে ছিল এখানে, তার মেয়েটা ছিল আর ছেলেটা ছিল এইখানে ছেলেটা। আর পাশের যে ভাড়াটিয়া তার ছেলেটা ছিল ঠিক এর পাশাপাশি 6 মিটার দূরে, 1 ফিট 6 ইঞ্চি দূরে ছিল। আর বাকি আরে ভাড়াটিয়া তারা এখানে ছিল সবাই। তারা যখন বাড়ি গেল সাথে সাথে আমি এই যে বিল্ডিংটা যদি দেখাইতে চাই আপনার, উপরে যে 6 তলা বিল্ডিংটা নির্মাণাধীন, উপরে 3 তলা কমপ্লিট করা আছে, বাকি 3 তলা নির্মাণাধীন আছে। এখন আপনার আমি যদি দেখা যায় রেলিংটা, ছাদের যে রেলিংটা সেটা ভাঙা যখন আপনার এই যে দেওয়ালা বাইরে ছিল, হ্যাঁ দেওয়ালা এইটা পরে সে ওমর মারা যায়। হ্যাঁ, তার লাশ আসতেছে রাত্রে 10টায় তার জানাজা হবে এই মাদ্রাসা মাঠে। এই ছিল আমাদের নরসিংদী থেকে সর্বশেষ। ধন্যবাদ মোর্শেদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি জানান, জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে। কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি। প্রয়োজনে হটলাইন সহ সরকারি চ্যানেলে পরবর্তী দিক নির্দেশনা জানানো হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। নিয়ম মেনে ভবন নির্মাণের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, ভূমিকম্পে ক্ষয়ক্ষতি এড়াতে সবাইকে প্রস্তুতি গ্রহণ রাখতে হবে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনার সভায় এ কথা বলেন তিনি। এ সময় বিষয়ে এখনই উদ্যোগ না নিলে ভবিষ্যতে বড় ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৎস্যজীবী দলের আয়োজনে আলোচনা সভায় যোগ দিয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। সার্বিকভাবে আমি সরকারকে এবং সেই সাথে সচেতন সকল মানুষকে এবং এটার সাথে বিশেষ করে জিওলজিক্যাল সার্ভে এবং যারা বিল্ডিংয়ের ডিজাইন অ্যান্ড প্ল্যানিং করেন সব কিছু মিলিয়ে আমার মনে হয় দিস ইজ দি রাইট টাইম। আর বেশি দেরি করলে বড় ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সভায় জামায়াতকে উদ্দেশ্য করে ডাক্তার জাহিদ বলেন, নিজেদের এজেন্ডা জনগণের নামে চালিয়ে দিয়ে কর্মসূচি পালনকে গণতন্ত্র বলে না। কোনো অবস্থাতে জনগণের কথা বলে জনগণের উপর নিজের কোনো মতামতকে চাপিয়ে দেওয়াকে আর যাই হোক গণতন্ত্র বলে না।
কাজেই সব সময় আপনাদেরকে মনে রাখতে হবে, আমাদের এখন যেমন মৎস্যজীবী দলের ঐক্য দরকার, আমাদের জাতীয় ঐক্য খুব প্রয়োজনীয়। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের নবম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বিএনপি আত্মনির্ভরশীল একটি দেশ চায়, তারাই বিএনপিকে ক্ষমতা আসতে দিতে ভয় পায় যারা প্রতিবেশী দেশের রাজনীতি করে, যারা তাদেরকে আবার ফিরিয়ে আনতে চায়। 5 আগস্টের মতো ঐক্য ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি, আজকে এটা যাতে ব্যর্থ না হয়ে যায়। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ করতে সশস্ত্র বাহিনীর সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান তিনি। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার কথা দৃঢ়ভাবে উচ্চারণ করেন প্রধান উপদেষ্টা। এ সময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে একান্তে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। খান আলমের রিপোর্টে বিস্তারিত। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি যোগ দেন প্রধান বিচারপতি, রাজনীতিবিদ, বিদেশি কূটনীতিক, সাংবাদিক ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাকুঞ্জে প্রবেশ করলে তাকে স্বাগত জানান 3 বাহিনীর প্রধান। অনুষ্ঠানের শুরুতেই ভূমিকম্পে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে তুলে ধরেন দেশ গঠনে 3 বাহিনীর অবদানের কথা। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে জানান তিনি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় আপনারা সর্বদাই জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। জুলাই গণ অভ্যুত্থানে জনগণের পাশে থেকেছে সশস্ত্র বাহিনী। আসন্ন নির্বাচনেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। আমরা শিগগিরই একটা নির্বাচনের দিকে যাচ্ছি, তার প্রস্তুতি। এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব, সেটাই আমাদের স্বপ্ন। এই নির্বাচন যেন সর্বাঙ্গ সুন্দর হয়, আনন্দমুখর হয়, উৎসব মুখর হয় এবং আমাদেরকে সেই যাত্রাপথে সুন্দরভাবে রওনা করে দিতে পারে। আমার সুদৃঢ় বিশ্বাস এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করে তিনি মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার কথা দৃঢ় কণ্ঠে উচ্চারণ করেন। ৭১ সালের ২৫শে মার্চ হানাদার বাহিনীর নৃশংস আক্রমণের পরপরই ২৭শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর এবং পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। প্রধান উপদেষ্টার বক্তব্যের কিছুক্ষণ পর অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা সহ 3 বাহিনীর প্রধানেরা। সংকট দুর্যোগ যখন যেখানে, সশস্ত্র বাহিনী তখন সেখানে। মুক্তিযুদ্ধ থেকে শুরু 24-এর গণ অভ্যুত্থান, সবখানেই আস্থার প্রতিদান দিয়েছে সশস্ত্র বাহিনী। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। এর আগে সকালে শিখা অনির্বাণে 1971 সালে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা সহ বাহিনী প্রধানরা। 101 জন নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের মধ্যে সম্মাননা স্মারক বিতরণ করা হয়। খান আলামিন, আরটিভি, ঢাকা। স্বামী স্ত্রীর অমিল, প্রেমে বাধা, ব্যবসায় উন্নতি হচ্ছে না, বিদেশ যাওয়া কিংবা দুশ্মন বধ করা, এমন সকল অসাধ্যকে সাধন করার কাজটি চ্যালেঞ্জ নিয়েই করে দিচ্ছেন আধুনিক কবিরাজরা। রাজধানীর দেয়ালে দেয়ালে বা বাসের জানালায় সবচেয়ে বেশি দেখা মেলে এমন সব বিজ্ঞাপনের। মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। ভুয়া কবিরাজের ফাঁদে পা না দেওয়ার পরামর্শ আইন শৃঙ্খলা বাহিনীর। কবিরাজের প্রতারণা নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকে আজ দেখুন প্রথম পর্ব। যাবিত জীবনে মানুষের প্রতিদিনের সকল সমস্যার সমাধানের ফাঁদ যেন এক একটি বিজ্ঞাপন। সরল মানুষ তার সমস্যা থেকে মুক্তি পেতে পা দেয় এমন ফাঁদে। বিজ্ঞাপনে রাঙামাটির ঠিকানা,
ভিন দেশের মোবাইল নম্বর দিয়ে ব্যবহৃত হোয়াটসঅ্যাপে সমস্যার সমাধান। এমন একজন তান্ত্রিক সাইফুল কবিরাজের সাথে যোগাযোগ করে আরটিভি। জি বাবা, ভালো আছি বাবা। ভালো আছেন আপনি বাবা? পরীক্ষা করতে শুরুতে 4 সন্তানের জনককে দিয়ে কবিরাজের সঙ্গে যোগাযোগ করা হয় নিঃসন্তান বাবা পরিচয়ে। কবিরাজের চাহিদা মতো AI জেনারেটেড ছবি পাঠানোর পর 750 টাকা হাদিয়া দাবি। আর বউয়ের বাচ্চা হয় না, এত ডাক্তার দেখাইলাম, ইন্ডিয়া পর্যন্ত নিয়ে গেছিলাম ভাই, কোনো কাম হয় না। এই মুহূর্তে তোমার আর তোমার স্ত্রীর ফটোটা পাঠানোর, আচ্ছা এই নাম ঠিকানা এগুলা পাঠানো আমি একটু আনিয়ে দিই। ভিডিও কলে আমি আসনে বসে আপনার সাথে আমি ফোনে আলাপ করব। চাহিদা মতো টাকা পাঠানোর পর ভিডিও কলে জানান পরিবারের কেউ বান মেরেছে যাতে সন্তান না হয়। পরের ধাপে কবিরাজের দাবি 31 কেজি মিষ্টির টাকা পাঠালে জিনের মাধ্যমে হবে সমস্যার সমাধান। হ্যাঁ, টাকা আইছে, মানুষে বান মেরে শুরু করে বাচ্চা কাচ্চা বন্ধ করে রাখছে, এটা আটকে দিতে হবে। খানির জন্য আমি হাজির করে এটা কাটাইতে হবে। বান কাটতে হবে আপনার। আমি 1 ঘন্টার ভিতরে কোন বানটা আমার আছে আপনি ভিডিও কলে দেখতে পারবেন, আমি নগদ হাজির করব। বাবা, বানটা কাটতে গেলে আপনার 31 কেজি মিষ্টি লাগবে। আমি চেষ্টা করছিলাম, কিন্তু মিষ্টি ছাড়া বান কাটে না। টাকা পাঠিয়ে আরটিভির পরিচয় দেয়া মাত্রই নম্বর ব্লক করে দেন কথিত তান্ত্রিক। আমি আরটিভি রিপোর্টার বলতেছি, একটু সামনে আসেন। আপনার রিপোর্ট হলে আমার কি কিছু আসা যাবে না তো? না, কিছু আসা যাবে না, কিন্তু একজন 4 বাচ্চার বাবারে যে আপনি বলতেছেন তার বাচ্চা নাই, আপনি তাবিজ করে সব ঠিক করে দিবেন। এর আগে আরটিভির সংবাদের কিছু অংশ নিয়ে প্রতারণা করে আরেক কথিত কবিরাজ। তার সঙ্গে যোগাযোগ করলে জানান 6,500 টাকা দিলেই মিলবে সমাধান। 6,350 টাকা মেডিসিন খরচা, 1 থেকে 24 ঘন্টার মধ্যে মেয়েদের জন্য পাগল দিবানা। আরটিভির পরিচয় দিতেই শুরু করেন অকথ্য ভাষার ব্যবহার। জানো না আমি এই যে 32 বছর কাজ করি, কতদিন করি মানে? আরটিভিতে 32 বছর ধরে কাজ করতেছেন? আইন শৃঙ্খলা বাহিনী বলছে প্রতারণা থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই, পাশাপাশি করতে হবে অভিযোগ। থানায় তারা নিয়মিত মামলা হিসেবে অভিযোগটা প্রদান করতে পারেন, অথবা সাধারণ ডায়েরি আকারে যদি সেটা লিপিবদ্ধ করেন সেটা আমরা তদন্ত করি। কথিত এসব কবিরাজের কোনো বিজ্ঞাপন দেখে কাউকে সেই জালে পা না দেওয়ার আহ্বান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। বাংলাদেশ ও ভুটান এই 2 দেশের বেসরকারি খাতগুলোতে যে পরিমাণ চাকরির সুযোগ তৈরি হয়েছে, সেক্ষেত্রে উভয় দেশেরই ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন করা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। একই সাথে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির ক্ষেত্রে নির্বাচিত রাজনৈতিক সরকারের ভূমিকাই সবচেয়ে বেশি গুরুত্ব বহন করছে বলে মত তাদের। আসন্ন ভুটানের প্রধানমন্ত্রী 3 দিনের ঢাকা সফরকে নিয়ে চর্চা এসব বিষয়কে ঘিরেই। এ বিষয়ে আরও জানাচ্ছেন শাকিলা করিম। রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আগামী 22 থেকে 24 নভেম্বর তিনি ঢাকায় থাকবেন। সফরে 3টি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। ফলে অর্থনীতি ও বাণিজ্যের ক্ষেত্রে উন্মোচন হতে পারে এই সফরের মধ্য দিয়ে। সবচেয়ে বেশি গুরুত্ব পেতে যাচ্ছে কৃষি ক্ষেত্রে। এগ্রিকালচারাল প্রেফারেন্সটা এখানে দেওয়া হচ্ছে এবং বাংলাদেশের জন্য অ্যাগ্রো প্রসেসিং থেকে শুরু করে ভুটানের মার্কেটে যে ফুড সাপ্লাইগুলি হয় বা ফ্রুট সাপ্লাইগুলি হয়, এবং সেই সাথে ভুটানে ও বাংলাদেশের ইনভেস্টমেন্টের সুযোগ আছে কিনা সেগুলি নিয়েও যথার্থ আলোচনা হবে বলে মনে করা যায়। ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে ভারতের সহযোগিতা নিশ্চিত হবে দরকার, যা নির্বাচিত সরকারের পদক্ষেপেই এগোবে বলে মত বিশেষজ্ঞদের। ভুটান থেকে যদি আমাদেরকে ইলেকট্রিসিটি আনতে হয় সেই ক্ষেত্রে ভারতের সহযোগিতা নিশ্চিতভাবেই লাগবে। তবে এই বিষয়ে আলোচনা অনেকদিন ধরেই চলছে, এই সরকারের আমলেও আলোচনাটা চলবে, কিন্তু এই বিষয়ে যদি আমাদেরকে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে হয়, খুব স্বাভাবিকভাবেই ভারত পরবর্তীতে যে রাজনৈতিক সরকার আসবে তার সাথে আলোচনার মাধ্যমে জিনিসটাকে এগিয়ে নিতেও পারে। সুতরাং এই মুহূর্তে হয়তো আমরা এই বিষয়ে সরাসরি কোনো সহযোগিতা না পেলেও রাজনৈতিক সরকার আসলে পরে ফেব্রুয়ারির পরে তারা কিভাবে এটাকে হ্যান্ডেল করেন তার উপরে পুরোটাই ডিপেন্ড করে। প্রাইভেট সেক্টরে যেসব সুযোগ তৈরি হয়েছে সেক্ষেত্রে 2 দেশেরই যোগাযোগ বাড়ানোর বিকল্প নেই। ফলে ভিসা সংক্রান্ত জটিলতা কমাতে আলোচনা হতে পারে এবারের সফরে। বাংলাদেশ এবং ভুটানের মধ্যে পিপল টু পিপল সম্পর্ককে আরো বেগবান করা দরকার, এবং সেই সাথে যে প্রাইভেট সেক্টরের যে অপরচুনিটিগুলি তৈরি হয়েছে 2 সাইডেই, এবং সেই ক্ষেত্রে ভিসা ফ্রি
যোগাযোগ করা যায় কিনা সেই নিয়ে আলোচনাটা হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। 2024 মার্চে সমঝোতা স্মারকে কুড়িগ্রামে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য ভুটানকে 190 একর জমি দেওয়ার আলোচনা হয় তৎকালীন সরকারের আমলে, যা আজও আলোর মুখ দেখেনি। শাকিলা করিম, RTV, ঢাকা। বাংলাদেশ মনোবিজ্ঞান অ্যাসোসিয়েশন বিপি এর উদ্যোগে আয়োজিত হলো 16তম মনোবিজ্ঞান সম্মেলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে সকালে সংগঠনটির মহাসচিব শামসুদ্দিন ইলিয়াসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সম্মেলনটি শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলম। RTVর বিশেষ প্রতিবেদক সৈয়দা মুনিরা ইসলাম সম্মেলনে প্রথম অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ এনামুল হক উপস্থিত ছিলেন। দুদিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে আরও দেশ বিদেশের আরও অনেক মনোরোগ বিশেষজ্ঞরা বক্তব্য দেন। পরে সায়েন্টিফিক সেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই মানবদের কাউন্সিলিং প্রয়োজন, কেন তারা কাউন্সিলের কাছে যাচ্ছে না, কেন এটা গ্রহণ করছে না এই সেবাটা? কারণ হচ্ছে আমাদের সচেতনতা সেই পর্যায়ে পৌঁছায়নি। আমি মনে করি যে বাংলাদেশ সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের বিশাল একটা ভূমিকা আছে সমাজের এই ভুল ধারণাগুলোকে পাল্টে দিয়ে সবার মনের মধ্যে পজিটিভিটি জাগিয়ে সমাজটাকে আমূল পরিবর্তন করে দিতে। নদীতে জাল ফেললেই দিতে হচ্ছে 500 থেকে 1000 টাকা, এমন অভিযোগ উঠেছে নৌ পুলিশের বিরুদ্ধে। নৌকা প্রতি মাসিক চাঁদা নিচ্ছেন 10,000 টাকা। আবার কোনো কোনো ঘাটে মাছ বিক্রির সময়ে কেটে নেওয়া হয় পুলিশের ভাগ। আর এসবের ব্যত্যয় ঘটলে জব্দ করা হয় জাল কিংবা দেখানো হয় মামলার ভয়। পটুয়াখালীর রাঙ্গাবালী প্রতিনিধি আয়ুব খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলায় নৌপুলিশের অভিনব কৌশলের চাঁদাবাজি যেন আদর্শ রূপ পেয়েছে উপজেলার এসব মাছের আড়তে। জেলেদের কাছ থেকে আড়তদাররাই কেটে রাখছেন পুলিশের ভাগ। এক একটি জাল নদীতে ফেলতে 500 থেকে 1000 টাকা নেন রাঙ্গাবালী উপজেলার চরমন্তা স্লুইস বাজার ফাঁড়ির নৌপুলিশ সদস্য আরিফুল ইসলাম। নিয়মিত নদীতে মাছ ধরেন এমন জেলেদের কাছ থেকে মাসিক চাঁদা নেন 10,000 টাকা। এসব চাঁদার টাকা নিয়ম করে পাঠিয়ে দিতে হয় অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে। আরিফের চাঁদা নেওয়ার এমনই একটি কল রেকর্ড এসেছে RTVর কাছে। স্যার, আপনি কি আরিফ স্যার? আমার নাম রাকিব স্যার। বিশ্বাস করে আমরা কাছে স্যার ওই সাইডে বাজার জাল পাতি স্যার, এখন কয় টাকা আপনাকে স্যার দিতে হইবে? কার কাছে কি করবো? হ্যাঁ, আমার 4টা স্যার। স্যার কয় টাকা দিব স্যার? গরিব মানুষ, বললে ভালো হইতো স্যার। 2000 টাকা দিব স্যার। জেলেরা বলছেন এসব চাঁদা না দিলে আটক করা হয় নৌযান, জব্দ করা হয় জাল কিংবা দেখানো হয় মামলার ভয়। আমরা টাকা না দিলে জাল মাল সব লই যায় পিডে পিডে আমাকে জিগা এই কই মাছ ধরতে হইলে তোমাকে এই কয়টা দিতে হইবে, যেমন 5000 10,000। নৌ পুলিশের টাকা দিতে হয়, না হইলে জালগুলো নিয়ে পুজিয়ে আমি একলা দিনে সবাই দেয়। নৌ পুলিশের এমন চাঁদাবাজির কারণে চরমন্তাজ ঘাটে ভিড়ছে না জেলেদের নৌকা। এক সময়ে জমজমাট ঘাট এখন জেলে শূন্য। এখানে আসে না ওই নৌ পুলিশের জন্য, নৌ পুলিশ আসলে তাদের কাছ থেকে ওই চাঁদা আদায় করে। ফাঁড়ি ইনচার্জ বলছেন চাঁদাবাজির কোনো তথ্য নেই তার কাছে। না, আসলে এই বিষয়ে আমার এরকম জানা নেই, বা আমাদের আরিফ এরকম কারো কাছে যাবে বা কোনো করবে, এটা মনে হয় সঠিক না। তারপরে আপনারা বললেন, বিষয়টা আমি খতিয়ে দেখব। জীবনের ঝুঁকি নিয়ে খেটে খাওয়া এসব নিম্ন আয়ের মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ বন্ধে যথাযথ ব্যবস্থা নেবে সংশ্লিষ্টরা, এমনটাই চাওয়া এখানকার জেলেদের। সাকিব আল হাসান, RTV। দর্শক, এই নিয়ে মালয়েশিয়া থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী SA সৌরভ। সৌরভ, মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের ধরপাকড়ের বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে, বিস্তারিত জানাবেন। জানেন যে আসলে মালয়েশিয়াতে সারা বছরে কিন্তু অনথিভুক্ত অভিবাসীদের ধরপাকড় ও অভিযান পরিচালনা করা হয়। দেশটির ইমিগ্রেশন বিভাগের কড়া নির্দেশনা রয়েছে যে দেশটিতে একজন অনথিভুক্ত অভিবাসীদের কোনো স্থান
এখানে দেওয়া যাবে না। তারই ধারাবাহিকতায় কিন্তু আসলে প্রতিদিন দেশের কোথাও না কোথাও অভিযান চালানো হচ্ছে। যেমনটা আপনি বলছিলেন যে ঠিক গতকাল দেশটির পর্যটন নগরী ক্যামেরুন হাইল্যান্ডে কিন্তু ব্যাপক ধরপাকড় অভিযান চালানো হয়েছে এবং সেখানে 174 জন বাংলাদেশি সহ 468 জন বিদেশি নাগরিকদের আটক করা হয়েছে। আপনি জানেন যে আসলে এই যে সকল অভিবাসীদের আটক করা হয়েছে তাদের কারো কারো হয়তো ভিসা নেই এবং কারোর ভিসা রয়েছে যে কোম্পানিতে, তারা কিন্তু সেই কোম্পানিতে না থেকে অন্য কোথাও কাজ করছেন। এই সকল অবরোধের কারণেই কিন্তু তাদের আসলে আটক করা হচ্ছে এবং দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক শ্রী সাবান জানিয়েছিলেন যে স্থানীয় জনসাধারণের অভিযোগের ভিত্তিতে কিন্তু 1 মাস ধরে এই এলাকাটির নজরদারিতে ছিল এবং গতকাল যখন অভিযান পরিচালনা করা হয় তখন কিন্তু ইমিগ্রেশন বিভাগের যে গাড়িগুলো রয়েছে, ভ্যানগুলো রয়েছে, সেগুলো কিন্তু বেশ কয়েক কিলোমিটার দূরে রেখে তারা কিন্তু সাদা পোশাকে ওই স্থানগুলোতে অভিযান পরিচালনা করছেন, যে কারণে ওই জায়গাতে যখন যে সকল অভিবাসীরা ছিলেন নথিভুক্ত তারা কিন্তু কিছু বুঝে ওঠার আগেই কিন্তু আটক হন, যে কারণে তারা পালাতে সক্ষম হয়নি। আমরা অনেক সময় দেখেছি যে মালয়েশিয়াতে যখন কোনো ইমিগ্রেশন অভিযান পরিচালনা করা হয়, ব্যাপক ধরপাকড় যখন শুরু হয়, অনেকেই কিন্তু বাঁচার সর্বোচ্চ চেষ্টা করেন এবং যদিও বাঁচার আসলে সুযোগ খুব কম থাকে, তবে গতকালকের যে অভিযান পরিচালনা করা হয়েছিল সেখানে কিন্তু আসলে বাঁচার কোনো সুযোগ ছিল না। যে ধন্যবাদ আপনাকে। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।